আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। কর্মবিরতি প্রত্যাহার ১.৫ ঘন্টা পর মেট্রো রেলের টিকিট ব্যবস্থা চালু। ডিএমপি কমিশনারের মন্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তীব্র নিন্দা। ইসির সাথে ওআইসিভুক্ত বিভিন্ন দেশের ঢাকার মিশন প্রধানদের বৈঠক। ৬ মাসেও দৃশ্যমান হয়নি অন্তর্বর্তী সরকারের কোনো সংস্কার। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রমিক বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি। লোটাস কামালের আশীর্বাদে শত কোটি টাকার মালিক ইটভাটা শ্রমিক। ঢাকা মহানগর উত্তর বিএনপির ৭ নেতা বহিষ্কার। বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত ২ ব্যক্তির লাশ উদ্ধার। মহানবীকে নিয়ে কটূক্তি যুবক গ্রেফতার। দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এবং সৌদি আরবে আরো ২৩,০০০ প্রবাসী গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের ১২৭ জন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা নিজেই। এর আগে গতকাল রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে সোমবার সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তিনি আরো জানান, পুলিশ সুপার ও তার উপরের পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। বিভিন্ন মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্য সহ ১২৭ জন শীর্ষ পুলিশ কর্মকর্তা বিশেষ বৈঠকে যোগ দেন। একই সঙ্গে পুলিশের মোরাল অ্যাক্টিভিটিজ ফিরিয়ে আনার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে তাও অবহিত করেন। কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ১.৫ ঘন্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন মেট্রো রেলের কর্মীরা। এরপর আবারও টিকিট ব্যবস্থা চালু হয়। সোমবার সকাল ১০টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। এর আগে এমআরটি পুলিশ সদস্যদের হাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের ৪ জন কর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ডাক দেন কর্মীরা। ফলে সকাল থেকে মেট্রো রেল চলাচলে নানা জটিলতা তৈরি হয়। বিশেষ করে যাত্রীদের ভাড়া আদায় করার ব্যবস্থা কোথাও কোথাও অকার্যকর হয়ে পড়ে। টিকিটের কাউন্টারগুলো বন্ধ ছিল, কেউ টিকিট কাটতে পারেননি। ফলে যাদের এমআরটি ও র্যাপিড পাস আছে শুধু তারাই যাতায়াত করেন। ফলে মেট্রো রেল চলাচল করলেও ভোগান্তিতে পড়েন অন্য যাত্রীরা। এর আগে রবিবার দিবাগত রাতে এক বিজ্ঞপ্তিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন ডিএমটিসিএল এর কর্মকর্তা ও কর্মচারীরা। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সম্প্রতি এক বক্তব্যে গণমাধ্যমকে ধর্ষণ শব্দ এড়িয়ে অন্য শব্দ ব্যবহারের পরামর্শ দেন। তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় বিবৃতিতে জানায়, ধর্ষণ মানে ধর্ষণ, তা ৮ বছরের শিশুর বিরুদ্ধে হোক বা ৮০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। এমন ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামে ডাকতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রতি যে কোনো ধরনের সহিংসতা কঠোরভাবে প্রতিহত করবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছেন ওআইসিভুক্ত বিভিন্ন দেশের ঢাকার মিশন প্রধানরা। আজ সোমবার বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠক উন্নয়ন সহযোগীদের কাছে আগামী নির্বাচনে নিজেদের প্রস্তুতি নিয়ে আলোচনা করবে ইসি। আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছেন বিভিন্ন দলের দেশের রাষ্ট্রদূতরা। এর ধারাবাহিকতায় সিইসির সাথে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ৬ মাসেও দৃশ্যমান হয়নি অন্তর্বর্তী সরকারের কোনো সংস্কার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। রোববার রাজধানীর দক্ষিণখান থানার সামনে বালুর মাঠে দক্ষিণখান থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা গত ৬ মাসেও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে
যে সংস্কারের কথা বলছেন এখনো পর্যন্ত কোনো সংস্কার জাতির সামনে দৃশ্যমান নেই, কারণ এখনো বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা বহাল তবিয়তে বসে আছে। সেই স্বৈরাচারদের রেখে আপনারা কিভাবে সংস্কারের কথা বলেন? আগে স্বৈরাচারের নির্মূল করেন, অপসারণ করেন, এরপর পর্যায়ক্রমে সংস্কার করেন, এমনিতেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়ে যাবে। গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় 10 থেকে 12টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার সকাল 9:45টার দিকে মিম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন। এ সময় প্রায় 20 মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় অবস্থিত মিম গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এছাড়াও আশেপাশের কয়েকটি কারখানায় ঢিল ছুড়ে ও ভাঙচুরের চেষ্টা করে অন্যান্য কারখানার শ্রমিকদের বেরিয়ে এসে বিক্ষোভ করতে বলেন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় 10 থেকে 12টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক একসময় খাদ্য গুদামের কুলি ও ইটভাটার শ্রমিক ছিলেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পৌরসভার অর্থ লোপাট সহ টেন্ডারের 30% কমিশন, সরকারি জায়গা দখল ও উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে তিনি 2 হাতে অর্থ কামিয়েছেন। এসব করে গত 15 বছরে শূন্য থেকে অন্তত 100 কোটি টাকার মালিক বনে যান তিনি। সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের আশীর্বাদে বদলে যায় তার দুনিয়া। অনুসন্ধানে জানা গেছে, নাঙ্গলকোট পৌরসভার কোদলিয়া এলাকায় মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মালেক একসময় উপজেলা সদরের সরকারি খাদ্য গুদামে লোড আনলোডের কাজ করতেন। পরিবারের জীবিকা নির্বাহ করতে পাশাপাশি মৌসুমে ইটভাটা শ্রমিকের কাজও করতেন। অত্যন্ত দরিদ্র পরিবারের এই মালেকের কপাল খুলে লোটাস কামালের সান্নিধ্যে পেয়ে 2004 সালে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন মালেক। তখন তার নুন আনতে পান্তা ফুরত। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠেন মালেক। শুরু থেকে সরকারি জায়গা দখল, টেন্ডারবাজি, সালিশি দরবার, তদবির, বাণিজ্য সহ নানা অপকর্ম। 2016 সালে মোস্তফা কামালের আশীর্বাদে অনেকটা বিনা ভোটে তিনি নাঙ্গলকোট পৌরসভার মেয়রের পদ বাগিয়ে নেন। পরে 2021 সালে একই কায়দায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির 7 নেতাকে বহিষ্কার করা হয়েছে। রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক ABM রাজ্জাককে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এই বহিষ্কার আদেশ অনুমোদন করেন। বহিষ্কৃত নেতারা হলেন ঢাকা মহানগর উত্তরের আওতাধীন 94 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন মিল্টন, 14 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা, 4 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নিখিল এবং 16 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভুইয়া। এদিকে এই বহিষ্কার আদেশের প্রতিবাদে রাত 10টার দিকে রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বরে বিক্ষোভ করেন বহিষ্কৃত ও তাদের অনুসারীরা। এ সময় তারা আমিনুল হক ও মুস্তফা জামানের বিরুদ্ধে স্লোগান দেন। ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত 2 ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার সকাল 10টার দিকে হাসনাবাদ নৌ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান ও বারিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বশির আহমেদ অজ্ঞাতনামা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় নিহত একজনের পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও প্রিন্টের জার্সি গেঞ্জি এবং অপরজনের পরনে ছিল গোল গলা গেঞ্জি ও ট্রাউজার। সুরতহালের সময় দুজনের কারো শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। নাটোরের সিংড়ায় ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় সাকিবুল হাসান স্বচ্ছ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে সাকিবুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাকিবুল হাসান স্বচ্ছ উপজেলার রামনন্দ খাজুরা ইউনিয়নের শয়ের গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি ফেসবুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে পোস্ট করায় উত্তেজিত এলাকাবাসী সাকিবুল হাসান স্বচ্ছর কঠোর শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ করে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, সাকিবুল হাসান স্বচ্ছ একজন ইসলাম ধর্মবিরোধী মানুষ। তিনি বিভিন্ন সময় ইসলাম ধর্মবিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলেন। গত 14 মার্চ সাকিবুল শাহবাগে আন্দোলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ও কমেন্টে নবীকে নিয়ে কটূক্তি করেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা তাকে নিষেধ করেও কোনো সমাধান হয়নি। পরে স্থানীয়রা সাকিবুল হাসান স্বচ্ছর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ করেন।
বাংলাদেশের ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছেছেন। বেলা 11:15টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলোয়াড় এই ফুটবলার। গতকাল বাংলাদেশ সময় দিবাগত রাত 2টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেটের ফ্লাইটে রওনা হয়েছিলেন হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে বাফুফের 7 জন নির্বাহী সদস্য রয়েছেন। গতকাল 4 সদস্যের সঙ্গে যোগ দিয়েছেন আরো 3 সদস্য রূপ, সবুজ ও মঞ্জু। ইমিগ্রেশন সম্পন্ন করার পর হামজাকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফে কর্তারা। তাদের সাথে রয়েছেন হামজা বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী। রাজধানী ঢাকা সহ দেশের 5 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় দমকা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবের 23,000-এর বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। রবিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বরাত দিয়ে এই খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। বিবৃতিতে বলা হয়েছে, দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। গত 6 মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে 23,865 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।